Hello, my dear students of class 12 or the SSC Examini of 2022. How are you all? I hope you all are fit and fine by the grace of the Almighty. Dear students, this is Amitabh Haldar, your English teacher, welcoming you to the online class of Iqbal Siddiqui College. Today, I am going to discuss with you about a very important topic from your English first paper named flow chart. Though this item had been discussed with you in the classroom, I would like to remind you some two most essential points which will help you to get full marks in this item. So dear students, no more further delay, let's go and watch that very important points or methods which will help you to make a flow chart perfectly. My dear students, here you can see প্রশ্ন পরিচিতি। আসলে এই ফ্লো চার্টের যে কোশ্চেনটি আমাদেরকে ফেস করতে হয় পরীক্ষার হলে, তো এই প্রশ্নটি কেমন থাকে সেটা আমরা আরেকটু দেখে নিই। যদিও আমরা এই সম্পর্কে আগে সম্যক ধারণা অর্জন করেছি, আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আর মেথডস মনে করিয়ে দেওয়ার জন্য মূলত আজ এই ক্লাসটি অ্যারেঞ্জ করেছি। তাহলে একটু দেখে নেই প্রশ্ন পরিচিতিতে এখানে কি থাকছে। মূলত এটি হচ্ছে কোশ্চেন নং 2 এ আসে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নং 2 এর প্রশ্নটি হচ্ছে ফ্লো চার্ট। এটার অবলিকে আরেকটা প্রশ্ন থাকে ইনফরমেশন ট্রান্সফার উইথ ডেট ইভেন্ট, যেটা তার অবলিকে ফ্লো চার্ট, এই যে কোনো একটি প্রশ্ন এসে থাকে। তবে এসএসসি লেভেলের জন্য আসলে ফ্লো চার্ট এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু দেখে নিই পাঠ্য বই থেকে একটি লেসন, যে লেসনটাকে আমরা সিন প্যাসেজ বলে থাকি, একটি লেসনের সামগ্রিক বা আংশিক অংশ বা আংশিক বক্তব্য তুলে দেওয়া থাকে। তো আসলে আমাদের যে ফার্স্ট পেপারের টেক্সট বই রয়েছে ইংলিশ ফর টুডে, এই বইয়ে আমাদের যে এক্সিস্টিং ইউনিট ফর দ্য এইচএসসি এক্সাম অফ 2022 2022 সালের এইচএসসি পরীক্ষার জন্য যে এক্সিস্টিং ইউনিটগুলো রয়েছে সংক্ষেপিত সিলেবাস তৈরি হওয়ার পরে ওই ইউনিটগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ লেসন, ওই গুরুত্বপূর্ণ লেসনের সামগ্রিক আসতে পারে, তবে অধিকাংশ সময়ের আংশিক অংশটা মানে একটা সিন প্যাসেজ হিসেবে তুলে দেওয়া থাকে। তারপরে দেখি প্রদত্ত প্যাসেজের আলোকে ফ্লো চার্টের, মানে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টের বাংলা অর্থ হচ্ছে প্রবাহ তালিকা। প্রবাহ তালিকা এটা বোঝায় যে আসলে ধারাবাহিক একটা তালিকা। এখানে মূলত 6টি বক্সের মধ্যে সংক্ষিপ্তাকারে ইনফরমেশন দিতে হয়। এই প্যাসেজে উল্লেখিত বা এই প্যাসেজের মধ্যে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা মেসেজগুলো রয়েছে বা মেইন আইডিয়াসগুলো রয়েছে, এইগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে 6টি বক্সের মধ্যে এই প্রবাহ তালিকাটি বা ফ্লো চার্টটি তৈরি করতে হয়। এর প্রথমটি আমাদের আসলে প্রশ্নে করে দেওয়া থাকে, যে প্রথম বক্সটি পূরণ করাই থাকে। প্রশ্নে যে প্রথম বক্সে কি লিখতে হবে সেটা আসলে লিখে দেওয়া থাকে। বাকি 5টি বক্সে প্রথম বক্সে প্রদত্ত ইনফরমেশন বা বক্তব্যের ধারাবাহিক পরিণতি বা ফলাফলের ক্রমানুসারে ইনফরমেশনগুলো ফ্লো চার্ট বা প্রবাহ তালিকা আকারে উপস্থাপন করতে হয়। তাহলে আমাদের মোট এখানের এই 6টি বক্সের মধ্যে ওই প্যাসেজটার ইনফরমেটিভ লাইনগুলো বা ক্লজগুলো বা ওগুলোকে আমরা ফ্রেজ বলতে পারি, এগুলো এখানে লিখতে হয়। এই একটি করে দেওয়া থাকে, বাকি 5টি স্টুডেন্টসদের করতে হয়। তো সেজন্য প্রতিটির জন্য 2 নম্বর করে মোট 10 নম্বর থাকে এই আইটেমটি থেকে। তাহলে এটা প্রশ্ন পরিচিতিটা আসলে এরকম ছিল, আমাদের এক প্যাসেজ থেকে একটা ইনফরমেশন এখানে তুলে দেওয়া থাকে, বাকি 5টি লিখতে হয়। এখন এই বাকি 5টি বক্স ফিল আপ করার জন্য এখানে মোট 6টি বক্সে ইনফরমেশন গুলো দিয়ে ফিল আপ করতে হয়। তো এই ফ্লো চার্টের এই প্রশ্নটি বাকি 5টি বক্স কমপ্লিট করার জন্য উই হ্যাভ টু মেইনটেইন সাম পয়েন্টস অর রুলস অর উই হ্যাভ টু রিমেম্বার সাম ইম্পর্টেন্ট নোটস। এটা আমাদের মনে রাখতে হবে যে আমি আসলে এই ইনফরমেশন গুলো কিভাবে পূরণ করব। এখানে কিছু জিনিস আমাদের আসলে করা উচিত নয়, আবার কিছু জিনিস করতে হয়, এরকম। তাহলে আমরা একটু দেখে নিই, এগুলো একটু মনে রাখতে পারলে তাহলে প্রশ্নের যে পদ্ধতিগত ভুল যদি আমরা না করি তাহলে সম্পূর্ণ নাম্বার এখান থেকে পাওয়া খুবই সহজ হয়। তো এখানে আমাদের এই শিরোনামটা একটু দেখি যে সাম পয়েন্টস অর মেথডস টু বি রিমেম্বার টু রাইট এ ফ্লো চার্ট পারফেক্টলি অর অ্যাকুরেটলি, আমরা অর কারেক্টলি, মানে আমাদের এই যে ফ্লো চার্টের এই প্রশ্নটির উত্তরটি আমরা সঠিকভাবে বা সুন্দরভাবে লেখার জন্য উই হ্যাভ টু রিমেম্বার সাম পয়েন্টস অর মেথডস, কিছু পদ্ধতি বা কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের জন্য যেটা সাজিয়েছি সেটা হচ্ছে যে ফরবিডেন ফর ইউ। তো এখানে প্রথমটা একটু দেখে নিই আসলে যে জিনিসগুলো আমাদের জন্য সম্পূর্ণ নিষেধ, মানে এটা দেখো যে ফরবিডেন ফর ইউ অর দ্য থিংস হুইচ আর কমপ্লিটলি ফরবিডেন ফর ইউ, আসলে যে এইটা ফ্লো চার্টটা কমপ্লিট করার জন্য যে কাজগুলো তুমি কখনোই করতে পারবে না। তো তার মধ্যে প্রথমে যেটি রয়েছে যে উত্তর হিসেবে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না। আমাদের যে প্যাসেজটি দেওয়া থাকবে সেখান থেকে কোনো সেন্টেন্স সম্পূর্ণভাবে নিয়ে তুমি ওখানে তুলে দিতে পারো না, এটা মাথায় রাখতে হবে।
তাই সাবজেক্ট ও অক্সিলিয়ারি ভার্ব বাদ দিতে হয়। তাহলে দেখা যায় যে কোনো সেন্টেন্সের ভিতরে যে ইনফরমেশনটা, ওই ইনফরমেশনটা ঠিক রেখে ওইটার সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব গুলো বাদ দিতে হয়। তার মানে হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু করতে পারো তুমি। মেইন ভার্বের ভিন্ন ভিন্ন রূপ রয়েছে, আমরা এটা পরেই দেখবো। এরপরে দেখো আর যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে ফ্লো শব্দের অর্থ তো প্রবাহ বা ধারাবাহিকতা, মানে সামথিং টু বি কন্টিনিউড। যে কোনো জিনিস যেটা চলছে আসলে একটা ধারাবাহিকতা বা একটা ফ্লোর মধ্যে রয়েছে, যেটা চলছে কোনো কিছু, আসলে এটা সবসময় উপর থেকে নিচের দিকে আসে যে প্রবাহটা। তো এরকম একটা বিষয় যেটা সবসময় চলছে, তাই ইনফরমেশনটির শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। মানে আমরা যে ইনফরমেশনটা লিখছি এটা শেষে আমি ফুল স্টপ দিতে পারবো না। ফুল স্টপ ব্যবহার করলে ফ্লো বা ধারাবাহিকতা শেষ হয়ে যাবে। মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা একটু আগে জেনেছি যে আমাদের 6টি বক্সে এটা পূরণ করতে হয়। প্রথমে একটি বক্সে করে দেওয়া থাকে, আসলে প্রথম বক্সে যে ইনফরমেশনটা দিয়ে দেওয়া থাকে ওই ইনফরমেশনটার ধারাবাহিকতা লক্ষ্য করে আমাদের পরবর্তী 5টি বক্স পূরণ করতে হয়। তাহলে ওই আমি ফুল স্টপ দিলে কি হচ্ছে, ফুল স্টপ দিলে ওইখানে আমার ওই ফ্লোটা থেমে যাচ্ছে, ফ্লোটা আসলে এভাবে থামিয়ে দেওয়া যাবে না, তাই আমরা ফুল স্টপটা ব্যবহার করতে পারবো না। তাই সম্পূর্ণ নম্বর কাটা যেতে পারে। আমি যদি কখনো এটা ভুলে ফুল স্টপটি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমার এই আইটেমটির সম্পূর্ণ নাম্বারগুলো কাটা যেতে পারে। এবং দেখা যায় যে স্টুডেন্টসরা যখন এই ফ্লো চার্ট তৈরি করার সময় যে 5টি তার নিজের পূরণ করতে হয়, তার কোনোটাতে যদি ফুল স্টপ দেয় ওইটা বিবেচনা করা হয় না উত্তর হিসেবে। এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস না রয়েছে বা নিষিদ্ধ তোমার জন্য, প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করে লেখা ঠিক না। এটা প্রথমেই বলা ছিল যে উত্তর হিসেবে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না, মানে পুরো সেন্টেন্সটা লেখা যাবে না। এখানে বলা হচ্ছে যে হুবহু কোনো সেন্টেন্স কপি করে লেখা ঠিক নয়, তবে ওই সেন্টেন্স থেকে কিওয়ার্ডস আর মেইন ইনফরমেশন গুলোর ব্যবহার অত্যাবশ্যক। মানে যে সেন্টেন্সটা তুমি লিখতে চাও, তোমার সেন্টেন্সটা হুবহু লিখতে পারবে না, ঠিক আছে, কিন্তু ওখানে যে মেইন ইনফরমেশন কিওয়ার্ডস রয়েছে ওই সেন্টেন্সে, এটা অবশ্যই তুমি ব্যবহার করতে পারবে। তারপরে একটু দেখি, এখানে বলা হচ্ছে আসলে আমরা প্রশ্নের উত্তরটা শুরু করব কিভাবে। তো এটা আমরা আমাদের জন্য ওয়ান ইজ ডান ফর ইউ প্রশ্নে যে দেওয়া থাকে 6টি বক্সের প্রথম বক্সটি তো তোমার জন্য করে দেওয়া থাকবে, সেটা একটু দেখো। আর যে কোনো প্যাসেজের ফ্লো চার্ট তৈরি করার ইনস্ট্রাকশনটা এরকম থাকে যে মেক এ ফ্লো চার্ট। সাপোজ তোমাকে যদি নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থেকে কোনো ফ্লো চার্ট তৈরি করতে বলা হয়, তোমাকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া হবে যে মেক এ ফ্লো চার্ট, এই যে শোয়িং অর হাইলাইটিং দ্য পলিটিক্যাল লাইফ অফ নেলসন ম্যান্ডেলা হতে পারে। তোমাকে যদি ভ্যালেন্টিনা তেরেস্কোভা বা কল্পনা চাওলার লাইফ থেকে কোনো ফ্লো চার্ট বা এই লেসনগুলো থেকে কোনো ফ্লো চার্ট তৈরি করতে বলে, তাহলে তোমাকে এরকম বলতে পারে যে মেক এ ফ্লো চার্ট শোয়িং অর হাইলাইটিং দ্য এডুকেশনাল লাইফ অফ কল্পনা চাওলা। ওই যে ওয়ান অফ দ্য অ্যাস্ট্রোনটস তোমরা পড়েছো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ফ্রম রাশিয়া এবং কল্পনা চাওলা ফ্রম ইন্ডিয়া, এই যে দুজন অ্যাস্ট্রোনটের কথা আলোচনা হয়েছে একটা লেসনের মধ্যে। ওনাদের জীবন থেকে কোনো ফ্লো চার্ট যদি তৈরি করতে আসে, এমন হতে পারে যে মেক এ ফ্লো চার্ট শোয়িং অর হাইলাইটিং দ্য মেইন অ্যাক্টিভিটিস বা দেয়ার কন্ট্রিবিউশন। এই ধরনের যে জিনিসটা তোমাকে হাইলাইট করতে বলবে, যে জিনিসটা তোমাকে দেখাতে বলবে একটা যে তোমার জন্য করা থাকে, সেইটার অনুরূপ বা ওইটার ধারাবাহিকতায় বাকি 5টি তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে একটা মেইন ইনফরমেশন। তো এটা দেখো যে হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে এটা বলা হচ্ছে যে শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টা নিয়ে লিখতে বলা হবে প্যাসেজ থেকে শুধু সেই বিষয়টার উপরেই আলোকপাত করতে হবে। এইটা একটা যে তোমার জন্য করে দেওয়া থাকলো, ওখানে তোমাকে যে বিষয়টার উপরে আলোকপাত করতে বলা হয়েছে বা যে বিষয়টা নিয়ে লিখতে বলা হয়েছে ওই বিষয়টাকেই হাইলাইট করতে হবে। তো ওইগুলো শুরু করবে কিভাবে, আমরা আগের ওখানে জেনেছিলাম আগের অংশে যে ফরবিডেন ফর ইউ, যেখানে ওখানে ছিল যে তুমি সম্পূর্ণ সেন্টেন্স লিখতে পারবে না, দ্যাট মিন্স তোমাকে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব বাদ দিতে হবে। তাহলে আমি উত্তরটা কিভাবে লেখা শুরু করব, জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল বা বাই প্লাস জেরান্ড বা ইনফিনিটিভ অথবা ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস। ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম হতে পারে, ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, ভার্বের সাথে এস বা ইএস অ্যাডেড ফর্ম হতে পারে। এগুলো ব্যবহার করে লেখা উচিত। তবে এক্ষেত্রে 1 নং বক্সের যেটা ওই যে ওয়ান ইজ ডান ফর ইউ উত্তরটি যেভাবে দেওয়া থাকে, মানে 1 নং বক্সের উত্তরটি যেভাবে তোমার জন্য দেওয়া আছে বাকি উত্তরগুলো সেভাবেই লেখার সাধ্যমতো চেষ্টা করতে হবে। বাকি যে 5টি ওই প্রথমটার ধারাবাহিকভাবে ওটা যেভাবে শুরু হয়েছে এভাবেই লেখার চেষ্টা করতে হয়। এভাবে যদি তুমি লিখতে একান্তই না পারো তাতে কোনো সমস্যা নাই, তবে চেষ্টা করতে হবে এভাবে লেখার। এরপর এই পয়েন্টটি একটু দেখো, অবশ্যই বক্স আঁকতে হবে এবং ফ্লো বা প্রবাহটা নিচের দিকেই দেখাতে হবে। ফ্লো বা প্রবাহটা নিচের দিকে দেখাতে হবে। আসলে এখানে আমি সংক্ষেপে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমার প্রশ্নে যে প্রশ্নটা তুমি হাতে পাবে, প্রশ্নপত্রে এরকম থাকে, কিন্তু ছকগুলো এরকম থাকে। এখানে একটা তোমার জন্য করে দেওয়া থাকবে, এই যে এখানে মনে করো একটা করে দাও এবং এই দিকে তীর দিয়ে তোমার এরকম আঁকা থাকবে, একটু দেখে নাও। এটা কিন্তু প্রশ্নে থাকে।
প্রশ্নপত্রে এরকম থাকে, এই যে একটা করে দেওয়া আছে তোমার জন্য, বাকিগুলো সব গ্যাপ, এগুলো তোমাকে এই প্রথমটার ধারাবাহিকতায় পূরণ করতে হবে। এটা প্রশ্নে দেওয়া আছে, কিন্তু তুমি যদি এইভাবে প্রশ্নের উত্তর লেখা শুরু করো তোমার উত্তরপত্রে, এভাবে লেখা শুরু হলে এখানে যেমন খুব সহজে 6টি ফ্লো চার্ট এখানে জায়গা পেয়েছে, তুমি উত্তরপত্রে কিন্তু এভাবে লিখতে পারবে না আসলে। তো তাহলে কি হচ্ছে, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, হ্যাঁ, এভাবে ডান দিকে যদি তুমি লিখতে থাকো, একসময় তোমার খাতার জায়গা এখানে শেষ হয়ে যাবে, তখন তুমি দেখা গেল যে এই ডান দিকে লিখে 3টা তোমার খাতায় ধরাতে পারলে, তোমার 4 নাম্বারটা যদি এখানে চলে আসে, তুমি এখান থেকে যদি তখন 4 নাম্বারটা লেখা শুরু করো, এই যে 4, তাহলে এটা এই 4টা কিন্তু একের নিচে চলে আসছে, যেটা আসলে রং ওয়ে, আর ওয়ে টু আনসারের ক্ষেত্রে এই যে আমাদের ফ্লোচার্ট যেভাবে হওয়া উচিত বা লেখা উচিত সেটা ভায়োলেট করছে। সো এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করবে না, প্রশ্নে যেভাবে আছে ওইভাবে লিখবে না। তাহলে কিভাবে লিখবে একটু দেখে নাও, তুমি জাস্ট এইভাবে লিখবে, খাতা, তোমার খাতাটা এভাবে আয়তকার আঁকবে, ছকটা এভাবে নিচের দিকে যাও, তুমি এভাবে নিচের দিকে, এখানে দুটো হলো, এই যে এখানে এইভাবে তোমার এক পৃষ্ঠার মধ্যে আশা করি 6টি খুব ভালোভাবে জায়গা পাবে। এখানে এই 1 নাম্বার, 2, 3, এই যে নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দিয়ে তুমি এভাবে 6টি লিখে আসতে পারবে সহজে। এই 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 পদ্ধতিটা অবলম্বন করবে ফ্লোচার্টের উত্তর লেখার সময়। ঠিক আছে, আমরা দেখি আর একটা পয়েন্ট বাকি রয়েছে আসলে, যেটা আমাদের করা উচিত। আনসার হিসেবে সবসময় সিঙ্গেল ওয়ার্ড, শর্ট নোট বা ফ্রেজ দিয়ে ঠিক পত্রিকার শিরোনামের মতো করে লিখতে হবে, অর্থাৎ হেড নিউজের ধরনে লেখাটাই শ্রেয়। তোমরা যারা পত্রিকা পড়েছো, বিভিন্ন সংবাদপত্রে ওখানে দেখবা যে যে কোনো একটা নিউজের হেডলাইন থাকে, সেই হেডলাইনের শেষে কিন্তু দাড়ি দেওয়া থাকে না, বা ওই যে ফুল ইংরেজি পত্রিকা ওখানে ফুল স্টপ দেওয়া থাকে না, তোমার হেডলাইনটা হয় সংক্ষেপে, মানে মূল কথাটা এখানে, এটা সিঙ্গেল ওয়ার্ডে হতে পারে, শর্ট নোট আকারে হতে পারে, বা ফ্রেজ আকারে হতে পারে। তো যেমন ধরো আমরা একটা উদাহরণ দিই, এখানে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছ তুমি, এটা একটা উদাহরণ যে 2 boys were killed in a motorcycle accident yesterday, গতকাল 2টা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে ইন ফ্রন্ট অফ ন্যাশনাল পার্ক এট রাজেন্দ্রপুর ইন গাজীপুর। মানে গাজীপুরের রাজেন্দ্রপুরে যে ন্যাশনাল পার্ক রয়েছে, সেই ন্যাশনাল পার্কের সামনে গতকাল 2টা ছেলে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আমার একটা খবর মনে করো, এখন এইটার হেডলাইন কি হবে, বা এই এই একটা ইনফরমেশন এই লাইনটার মধ্যে, তাহলে এটার হেডলাইন হিসেবে, বা তুমি যদি এটাকে ফ্লো চার্ট হিসেবে লিখতে চাও, তাহলে তোমার প্রথমে লিখতে হবে 2 boys killed in accident at রাজেন্দ্রপুর। এইটা হবে উপরের যে ঘটনাটা ঘটেছিল তার শিরোনাম বা ফ্লো চার্টের ইনফরমেশন হিসেবে, এটা হবে এরকম যে 2 boys killed, এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়েছি আমি, এখানে ওয়ার ছিল, এটা বাদ। 2 boys killed in accident at রাজেন্দ্রপুর, যে রাজেন্দ্রপুরে দুর্ঘটনায় 2টা ছেলে নিহত হয়েছে, এরকম। তো আশা করছি যে এটা তোমরা আগে যতটা প্র্যাকটিস করেছিলে, এখন তোমাদের জন্য এই ক্লাসটি আমি দিয়েছিলাম যে হোয়াট শুড ইউ ডু অ্যান্ড the things which are completely forbidden for you to write a flow chart, মানে ফ্লো চার্ট লেখার জন্য যে জিনিসগুলো তোমার জন্য কমপ্লিটলি নিষিদ্ধ, যে কাজগুলো করা যাবে না, এই পয়েন্টগুলো একটু মনে রাখবে, এবং যা যা তোমাকে করতে হবে আর একটু রিভিশন দেওয়ার জন্য ক্লাসটি তোমাদের এখানে রিমাইন্ডার হিসেবে দিলাম। তো পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আমি আশা করছি যে এই ক্লাসটি যারা দেখেছো ফ্লো চার্ট এই আইটেমটিতে তোমরা ফুল মার্কস পাবে। ওকে, ভালো থেকো, বাই বাই।